মাত্র ১৮ বছর বয়সেই তার নিখুঁত সূচিকর্ম সবার নজর কেড়েছিল। জাতিগত পোশাকের মাধ্যমে বিশিষ্ট জাতিগত সংস্কৃতি প্রচার করার চেষ্টা করেন। স্থানীয়ভাবে বিখ্যাত এই প্রতিষ্ঠানটি নিজেদের মৌলিক নকশার পণ্য দিয়ে একটি স্বতন্ত্র ব্র্যান্ড গড়ে তুলেছে, যেন প্রকৃতি নিজেই এঁকেছে এক জীবন্ত চিত্রকর্ম। প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শোতে স্বাগত জানাচ্ছি। সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ চীনের প্রতিটি অঞ্চলেই ভরপুর নিজস্ব উৎসব আর অনন্য ঐতিহ্যে। তাই তো চীনকে বলা হয় উৎসবের দেশ। হালের ফ্যাশন জগৎ থেকে শুরু করে চলচ্চিত্র, শিল্প, সংস্কৃতি, নানা মাত্রিক আয়োজন, চীনের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় জীবনধারার গল্প সবকিছুই থাকছে আমাদের এই অনুষ্ঠানে। বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি রওজে জাবিদ ঐশী। দক্ষিণ পশ্চিম চীনের পাহাড়ি অঞ্চলে ঐতিহ্যবাহী সূচিকর্ম শুধু সংস্কৃতির অংশ নয়, এটি হয়ে উঠছে নারীর ক্ষমতায়নের শক্তিশালী মাধ্যম। জাতীয় গণকংগ্রেসের প্রতিনিধি ও জাতিগোষ্ঠীর নারী ছিয়াওচিন শুয়াংমেই বছরের পর বছর ধরে নারীদের সূচিকর্ম শেখাচ্ছেন, যাতে তারা ঘরে বসেই আয় করতে পারে এবং দারিদ্র্য থেকে মুক্তি পায়। ঐতিহ্যকে আধুনিকতার সঙ্গে মিলিয়ে তিনি এখন হাজার হাজার নারীর জীবনে নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছেন। দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের মাপিয়ান স্বায়ত্তশাসিত কাউন্টির বাসিন্দা ছিয়াওচিন শুংমেই ছোটবেলা থেকেই অসাধারণ সূচিকর্মের জন্য পরিচিত। তিনি জাতীয় গণকংগ্রেসের প্রতিনিধি। মাত্র ১৮ বছর বয়সেই তার নিখুঁত সূচিকর্ম সবার নজর কেড়েছিল। এরপর থেকেই তিনি জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী সূচিকর্ম সংরক্ষণ ও প্রচারের কাজে নিজেকে নিয়োজিত করেন। সূচিকর্ম বর্তমানে চীনের জাতীয় অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকার অন্তর্ভুক্ত। এই ঐতিহ্যকে জীবিত রাখতে এবং নারীদের আয়ের পথ তৈরি করতে ২০১৫ সালে ৪ জন সহকর্মীকে নিয়ে তিনি মাপিয়ানের প্রথম সূচিকর্ম সমবায় গড়ে তোলেন। শুরুর দিকে এই কাজের সঙ্গে খুব কম মানুষ যুক্ত ছিল, কিন্তু ধীরে ধীরে আগ্রহ বাড়তে থাকে। বর্তমানে এই উদ্যোগে প্রায় ১,৮৫০ জন সূচিকর্মী কাজ করছেন এবং ৪০,০০০-এরও বেশি মানুষ প্রশিক্ষণ পেয়েছেন। ছিয়াওচিন জানান, ঘরে বসেই কাজ করার সুযোগ থাকায় অনেক নারী এখন পরিবার সামলানোর পাশাপাশি আয় করতে পারছেন। তাদের মাথাপিছু বার্ষিক আয় এখন ১৮,০০০ ইউয়ানেরও বেশি। তবে শুধু ঐতিহ্য ধরে রাখাই নয়, আধুনিকতার সঙ্গে তাল মিলিয়েও কাজ করছেন তিনি। জনপ্রিয় অ্যানিমেটেড চলচ্চিত্রের চরিত্র নচার মুখোশ কিংবা সানসিং তুই প্রত্নস্থলের বিখ্যাত মুখোশের নকশাও এখন তার চিত্রকর্মে দেখা যায়। এর মাধ্যমে তরুণ প্রজন্মের কাছেও এই ঐতিহ্যকে আকর্ষণীয় করে তুলছেন তিনি। ডিজিটাল যুগের সুবিধাও কাজে লাগাচ্ছেন এই এনপিসি প্রতিনিধি। ইন ও হুয়াইশোর মতো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তিনি দূরবর্তী জাতিগত অঞ্চলের নারীদের পণ্যের প্রচার ও বিক্রির সুযোগ তৈরি করছেন। এতে প্রযুক্তিগত ব্যবধানও কমছে। এবারে অনুষ্ঠিত দ্বিতীয় অধিবেশন অর্থাৎ এনপিসি ও সিপিপিসিসির বার্ষিক অধিবেশনে অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য আরও সহায়তা বাড়ানোর আহ্বানও জানিয়েছেন ছিয়াওচিন শুংমেই। ছিয়াওচিন শুংমেইয়ের বিশ্বাস, গ্রামীণ কারুশিল্পীদের চ্যালেঞ্জ পৃথিবীর অনেক জায়গায় একই রকম। তাই বাজার, দক্ষতা ও অভিজ্ঞতা ভাগাভাগি করলে ঐতিহ্যবাহী হস্তশিল্প বৈশ্বিক পর্যায়ে নারীর ক্ষমতায়নের শক্তিশালী হাতিয়ার হয়ে উঠতে পারে। রওজে জাবিদ ঐশী, সিএমজি বাংলা। চলতি মাসে অনুষ্ঠিত চীনের জাতীয় গণকংগ্রেসের ১৪শ সম্মেলনে একজন প্রতিনিধি ছিলেন লি, যিনি পুই জাতির পোশাক পরেই সম্মেলনে যোগ দিয়েছিলেন।
সম্মেলনে তিনি তুলে ধরেছেন গুরুত্বপূর্ণ প্রস্তাব, সংস্কৃতি সংরক্ষণ থেকে আধুনিকায়ন, কিভাবে ঐতিহ্য হয়ে উঠতে পারে ভবিষ্যতের শক্তি। লি সম্পর্কে বেইজিং থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী খোং চিয়া প্রেমা। এইবার মার্চ মাসেও বেইজিং বসন্তের তুষারে স্নান করেছে। গণমহাভবনে আয়োজিত চতুর্দশ চীনা গণকংগ্রেসের প্রতিনিধি সম্মেলনে ঐতিহ্যবাহী পুয়ি জাতির পোশাক পরিহিত একজন প্রতিনিধি দাঁড়িয়েছিলেন। তার গাঢ় নীল রঙের ঘরোয়া কাপড়ের কিনারা বরাবর সূচিকর্ম করা নকশা এঁকে বেঁকে গেছে, যেন কুইজো প্রদেশের পাহাড় ও মাঠের বসন্তের দৃশ্যকে তিনি গম্ভীর সৌভাগ্যকে নিয়ে এসেছেন। তিনি হলেন জাতীয় গণকংগ্রেসের কুইজো প্রদেশের প্রতিনিধি লিলি হলেন কুইজো প্রদেশের পুইয়াও সংস্কৃতি উন্নয়ন কোম্পানির চেয়ারম্যান ও ছিংলং জেলার পুইর জাতিগত পোশাকের উত্তরাধিকারী। তিনি জাতিগত পোশাকের মাধ্যমে বিশিষ্ট জাতিগত সংস্কৃতি প্রচার করার চেষ্টা করেন। ব্যবসা শুরু করার প্রাথমিক পর্যায় সত্যি কঠিন ছিল। জাতিগত পোশাকের জন্য ক্রমাগত উদ্ভাবন করতে হয়। ঐতিহ্যবাহী কাপড়গুলো নিবর্ণ হওয়ার প্রবণতা রাখে। এই সমস্যা আমাকে দীর্ঘদিন ধরে বিরক্ত করছিল। এর প্রতিকার খুঁজে পেতে আমার বেশ কয়েক মাস সময় লেগেছিল, কিন্তু শেষ পর্যন্ত আমি একের পর এই চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠেছি। এই বছরটি ঘোড়ার বছর, তাই লিলির স্টুডিও অনেক ঘোড়া থিমযুক্ত পণ্য তৈরি করেছে। সেগুলো খুব জনপ্রিয় হয় এবং বিক্রির পরিমাণ বেশি। প্রতি বছর আমরা বাজারের চাহিদার উপর ভিত্তি করে সাংস্কৃতিক পণ্য ও পোশাক নকশা করি। প্রথমে লিলির স্টুডিও মাত্র ৩০০ বর্গ মিটারের একটি কর্মশালা ছিল, কিন্তু এখন তার নিজস্ব ও বৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকার কেন্দ্র রয়েছে। সাম্প্রতিক বছরগুলোয় স্টুডিওটি ১,০০০-এরও বেশি সূচিকর্ম কারিগরকে প্রশিক্ষণ দিয়েছে। আমি স্কুলে শিক্ষার্থীদের পড়াচ্ছি, কারণ আমি আশা করি তারা জাতীয় সংস্কৃতির উৎকর্ষতা বুঝতে পারে এবং সাংস্কৃতিক গর্বের একটি শক্তিশালী অনুভূতি করে তুলতে পারে। এবারের প্রতিনিধিদের সম্মেলনে লিলি জাতীয় শিক্ষা ব্যবস্থায় অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকারকে পদ্ধতিগতভাবে অন্তর্ভুক্ত করা এবং উত্তরাধিকারীদের স্কুলে শিক্ষকতার জন্য আমন্ত্রণ জানানোর প্রস্তাব করেন। তিনি জাতিগত অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকারের ধারণগুলো একটি ডিজিটাল রিসোর্স ডেটাবেস নির্মাণের জন্য সহায়তা বৃদ্ধি এবং একটি উন্মুক্ত ও ভাগাভাগির প্যাটার্ন ডেটাবেস নির্মাণকে উৎসাহিত করার পরামর্শ দিয়েছেন। প্রেমা, সিএমজি, বেইজিং থেকে। চীনের চিয়াংসু প্রদেশের ইয়াংচৌ শহর দীর্ঘদিন ধরেই নরম খেলনা বা প্লাশ টয় তৈরির জন্য পরিচিত। এখন এই ঐতিহ্যবাহী শিল্প নতুন করে বিশ্ববাজারে জায়গা করে নিতে নিজস্ব ব্র্যান্ডের উন্নয়ন ও মৌলিক ডিজাইনের উপর জোর দিচ্ছে স্থানীয় প্রতিষ্ঠানগুলো। বিস্তারিত থাকছে রিপোর্টে। পূর্ব চীনের চিয়াংশু প্রদেশের ইয়াংচৌ শহরে নরম খেলনা বা প্লাশ টয় তৈরি করে ইয়াংচৌ স্টেপ টয়স অ্যান্ড গিফটস। স্থানীয়ভাবে বিখ্যাত এই প্রতিষ্ঠানটি নিজেদের মৌলিক নকশার পণ্য দিয়ে একটি স্বতন্ত্র ব্র্যান্ড গড়ে তুলেছে। গ্লিটার ইউনিকর্ন আমাদের নিজস্ব আইপি এবং কোজি ওয়ার্ল্ড ব্র্যান্ডের একটি গুরুত্বপূর্ণ অংশ। এর বিশেষ সিকুইন ডিজাইন, যা উল্টালে ভিন্ন রং দেখা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। কেবল ইউনিকর্ন সিরিজই নয়, ইয়াংচৌ শহরের সংস্কৃতি ও খাবারের উপাদান নিয়ে তৈরি একটি বিশেষ আইপি সংগ্রহ তরুণদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। অনেক তরুণ এটিকে ইমোশনাল কালেক্টেবল বা আবেগঘন সংগ্রহযোগ্য পণ্য হিসেবে দেখছেন। দেশীয় বাজারে এই সাফল্যের ধারাবাহিকতায় গত বছরের এপ্রিল মাসে প্রতিষ্ঠানটি স্কোয়ার পালস নামে নতুন একটি পণ্য লাইন চালু করে, যা তাদের বৈশ্বিক বাজারে প্রবেশের সূচনা হিসেবে দেখা হচ্ছে।
在这个过程当中，其实 আমাদের প্রতিষ্ঠানের রূপান্তরের মূল কারণ ছিল নিয়ন্ত্রণের অভাব। যতদিন আমরা অন্য প্রতিষ্ঠানের আইপি নিয়ে উৎপাদন করছিলাম ততদিন আমাদের কোনো শক্ত অবস্থান ছিল না। কোনো গ্রাহক যদি অন্যত্র চলে যেত তাহলে আমাদের ব্যবসা বড় ঝুঁকিতে পড়ত। তাই নিজস্ব ব্র্যান্ড ও মৌলিক আইপি তৈরি করাই ছিল এগিয়ে যাওয়ার একমাত্র পথ। নিজস্ব আইপি তৈরি করা সহজ নয়, তবে ইয়াংচৌ অঞ্চলের উন্নত উৎপাদন অবকাঠামো এবং আকর্ষণীয় নকশার কারণে স্কয়ার পালস দ্রুতই বাজারে সাড়া ফেলেছে। প্রতিষ্ঠানটির বাণিজ্য বিশেষজ্ঞ লুচি জানান, কোয়াংতংয়ের ক্যান্টন মেলায় নতুন ব্র্যান্ডটি প্রথম প্রদর্শনের পরেই বিদেশি ক্রেতাদের ব্যাপক আগ্রহ দেখা যায়। When we first launched this একজন ক্রেতা আমাদের স্টলে এসে নতুন ব্র্যান্ডটি দেখে খুব আগ্রহী হন। মেলার পর তিনি প্রায় 16,800টি স্কয়ার পালসের অর্ডার দেন। পরে তিনি আরও বড় পরিমাণে দ্বিতীয় অর্ডারও দিয়েছেন। and he said he never see a brand like that. প্রতিষ্ঠানটির আশা, চলতি বছরে তাদের বার্ষিক বিক্রি 6 কোটি ইউয়ান ছাড়িয়ে যাবে, যার বেশিরভাগই রপ্তানি হবে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে। এদিকে স্থানীয় কর্তৃপক্ষ প্লাস্টয় শিল্পকে আরও এগিয়ে নিতে সহায়তা করছে। নতুন নীতিমালা ও সহায়তা কর্মসূচির মাধ্যমে শিল্পটির আধুনিকায়ন এবং আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে সহায়তা দেওয়া হচ্ছে। আল আমিন আজাদ, সিএমজি বাংলা। বসন্তের আগমনে চীনের গ্রামাঞ্চল জুড়ে ফুটে উঠেছে রঙিন ফুলের সমারোহ। রেপসিড, প্লাম ও টিউলিপ সহ নানা ফুলে সাজানো ক্ষেত খামার ও ইকোলজিক্যাল পার্কগুলো এখন পর্যটকদের প্রধান আকর্ষণে পরিণত হয়েছে। কৃষি, সংস্কৃতি ও পর্যটনের সমন্বয়ে স্থানীয় প্রশাসন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করায় বসন্তের এই ফুল শুধু প্রকৃতির সৌন্দর্যই বাড়াচ্ছে না, বরং গ্রামীণ অর্থনীতিতেও নতুন প্রাণ সঞ্চার করছে। সোনালি রোদে ঝলমল করছে ফুলের সমুদ্র। দূরে কালচে কার্স্ট পাহাড়, মাঝ দিয়ে বয়ে চলা সবুজ নদী, আর তার দুই তীরে বিস্তৃত রেপসিড ফুলের অসীম বিস্তার, যেন প্রকৃতি নিজেই এঁকেছে এক জীবন্ত চিত্রকর্ম। দক্ষিণ চীনের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের ইয়াংশুও কাউন্টিতে ইয়োলং নদীর তীরে প্রায় 66 হেক্টর এলাকা জুড়ে রেপসিড ফুল এখন পূর্ণ বিকাশে। সোনালি এই ফুলের সমুদ্র চারপাশের কালচে কার্স্ট পাহাড় ও সবুজ নদীর সঙ্গে মিলিয়ে সৃষ্টি করেছে মনোমুগ্ধকর দৃশ্য। ঐতিহ্যবাহী সাদা দেয়াল ও ধূসর টাইলের ঘরগুলো এই প্রাকৃতিক সৌন্দর্যকে আরও নান্দনিক করে তুলেছে। সপ্তাহান্ত ও ছুটির দিনে পরিবার ও ফটোগ্রাফি প্রেমীদের ভিড়ে এলাকাটি মুখর হয়ে ওঠে। অন্যদিকে দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের সুয়ানহান কাউন্টিতে 6,600 হেক্টরেরও বেশি এলাকা জুড়ে ফুটেছে প্লাম ফুল। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 800 মিটার উচ্চতায় অবস্থিত মিয়াওআন টাউনে পাহাড় জুড়ে সাদা প্লাম ফুলের চাদর এক অপূর্ব দৃশ্যের জন্ম দিয়েছে। এ সময় অনেক শিক্ষার্থী খোলা আকাশের নিচে স্কেচিং কার্যক্রমে অংশ নিয়ে ক্যানভাসে ফুটিয়ে তুলছে বসন্তের রূপ। ফুলকে কেন্দ্র করে পর্যটন বাড়াতে স্থানীয় সরকার চালু করেছে নানা অভিজ্ঞতামূলক কার্যক্রম। ব্লজম ভিউইং ইকোনমি বা ফুল দেখার অর্থনীতিকে গ্রামীণ পুনরুজ্জীবনের সঙ্গে যুক্ত করে প্রাকৃতিক সৌন্দর্যকে বাস্তব অর্থনৈতিক সুবিধায় রূপান্তরের চেষ্টা চলছে। মধ্য চীনের হুনান প্রদেশের ছাংসায় একটি ইকোলজি গার্ডেনে ফুটেছে প্রায় 4 লাখ টিউলিপ। দর্শনার্থীদের সুবিধার্থে তৈরি করা হয়েছে পাথরের উঁচু প্ল্যাটফর্ম ও হাঁটার পথ, যাতে ফুলের ক্ষতি না করেই কাছ থেকে বা দূর থেকে পুরো দৃশ্য উপভোগ করা যায়। পাশাপাশি এখানে আলপাকা ও ময়ূরের মতো প্রাণীর সঙ্গেও সময় কাটানোর সুযোগ রয়েছে। পূর্ব চীনের আনহুই প্রদেশের নানলিং কাউন্টিতে বিভিন্ন প্রজাতির 1 লাখের বেশি টিউলিপ ফুটে তৈরি করেছে রঙিন বসন্তের দৃশ্য। প্রতিদিন 3000-এর বেশি পর্যটকের আগমনে স্থানীয় পর্যটন খাত প্রাণ ফিরে পেয়েছে এবং 120 জনেরও বেশি গ্রামের মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এছাড়া দক্ষিণ চীনের হাইনান প্রদেশের তিংআন কাউন্টিতে ক্যানা গ্লাউডা ফুলে গোলাপি আভায় ঢেকে গেছে গ্রামাঞ্চল।
এখানে দর্শনার্থীরা ফুলের সৌন্দর্য উপভোগের পাশাপাশি ভেষজ চা তৈরি বা উদ্ভিদের এসেনশিয়াল অয়েল বানানোর মতো হাতে কলমে বিভিন্ন কার্যক্রমেও অংশ নিতে পারেন। প্রকৃতির রঙিন সাজ ও মানুষের সৃজনশীল উদ্যোগের সমন্বয়ে বসন্তের এই ফুলগুলো এখন শুধু দৃষ্টিনন্দন নয়, বরং চীনের গ্রামীণ পর্যটন ও অর্থনীতির জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে। এদিকে হুবেই প্রদেশের চিংচৌ শহরের একটি পার্কে সম্প্রতি বসন্তকে স্বাগত জানাতে ফুল দেখা ও সাংস্কৃতিক পরিবেশনা নিয়ে এক প্রাণবন্ত বসন্ত বাগান উৎসব অনুষ্ঠিত হয়েছে। বসন্তের সৌন্দর্য উপভোগ করতে সেখানে ভিড় করেন অসংখ্য দর্শনার্থী। পার্কে প্রবেশের সঙ্গে সঙ্গেই দর্শনার্থীদের স্বাগত জানায় ফুটন্ত চেরি ফুলের মনোমুগ্ধকর দৃশ্য। তারা শোভাযাত্রায় অংশ নিয়ে ফুলের সৌন্দর্য উপভোগ করেন এবং বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভ খেলায় অংশগ্রহণের সুযোগ পান। এই আয়োজনে ছিল সাংস্কৃতিক পরিবেশনা ও আশীর্বাদ অনুষ্ঠান, যা মনোরম বসন্তের পটভূমিতে দর্শনার্থীদের সামনে তুলে ধরে ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতির এক অনন্য অভিজ্ঞতা। এদিন প্রায় 10,000 দর্শনার্থীর উপস্থিতি ছিল, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় 20% বেশি। রওজায়ে জাবিদা ঐশী, সিএমজি বাংলা। সাংস্কৃতিক শিকড়ের টান কোনো দূরত্বই মুছে দিতে পারে না, আর একসঙ্গে গান গাওয়ার উষ্ণতা তো নয়ই। দর্শক, আজ আপনাদের নিয়ে যাব ভিন্ন এক সুরের ভুবনে, যেখানে রয়েছে চীনের তাইওয়ানের ঐতিহ্যবাহী লোকগানের এক মনোমুগ্ধকর সংকলন। মাঠের আল ধরে হাঁটা, ছোট জুঁই ফুল, ঢেউয়ের উপর নাচ, সবুজ পাহাড়, পাহাড় আর প্রাচীন পথ। উঁচু পাহাড়ে দাঁড়িয়ে থাকা এই গানগুলোর সেই চিরায়ত সুরগুলো আজও বিশ্বের প্রতিটি চীনা মানুষের হৃদয়ে সমানভাবে নাড়া দেয়। দর্শক, চলুন দেখে আসি তাইওয়ানের এই লোকগানগুলোর এক মনোমুগ্ধকর পরিবেশনা।乡村道上洒落一地细碎残阳稻草，也披肩柔软的金黄绸衫。远处有蛙鸣悠扬枝头，是蝉儿高唱炊烟，也袅袅随着晚风轻飘散。赤足走在窄窄的田埂上，听着脚步噼啪响，伴随着声声亲切的呼唤，带我走回童年的时光。夕阳照着我的小茉莉，小茉莉，海风吹着她的发，她的发，我和她在海边奔跑。她说她要寻找小贝壳，小茉莉，请不要把我忘记。太阳出来了，我会来探望你。小茉莉，请不要把我忘记。太阳出来了，我会来探望你。小小的一片云呀，慢慢地走过来，请你们谢谢脚呀，暂时停下来。山上的山花开呀，我才到山上来。原来妈咪也是上山看那山花开。海上的浪花开呀，我才到海边来。原来妈咪也爱浪花，才到海边来。Ôi yêu em, ôi à, đâu phải
少年闯入山。姑娘和那少年是永不分呀，碧水常围着青山转。山径攀层峦呀，咱们步步高升哟。登山蓝条啊，风光高哟，开路新郎多。那个前人种树，后人乘凉，饮水的寺院哟。连绵的青山，百里徜徉，巍巍耸起像屏障呀。前人种树，后人乘凉，饮水的寺院哟。প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শো আজ এ পর্যন্তই। আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ভিজিট করতে পারেন। পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। 再见。